কোথায় যাবে? হ্যাঁ, দিল্লি যাওয়া যাক। এই ৩৩ বছর বয়স পর্যন্ত বাংলাদেশের পাড়াগাঁখানা নিয়েই সে অভিভূত হয়েছিল। অনেকদিন কংগ্রেসে ছিল, তারপর রামকৃষ্ণ মিশনে, হিন্দু মিশনে, তারপর নিজের নিযুক্ত কর্মী হয়ে বাংলার পাড়াগাঁয়ে। তারপর সব ছেড়ে দিয়ে চুপচাপ চিন্তা নিয়ে থাকতো। চিন্তা করতে ভালো লাগলো। জীবনে চিন্তা ও কল্পনা যখন সবচেয়ে বেশি হলো, তখন সে কিছু কিছু লিখতে লাগলো। লিখলো, কাগজপত্র ছাপালো, দু একখানা বইও বেরোলো তার। যারা তার লেখা পড়েছে তারা বুঝেছে লোকটার কতদূর পরিবর্তন হলো। একসময় সে গীতার টিকাও লিখত, এখন সে ভগবানও হয়তো জানে না। যেসব গল্প রচনা করে সুধাংশু, তার ভেতর মানুষের জীবনে নানা রকম অবৈধ জিনিসকেই সে সত্য বলে স্বীকার করে নেয়। যতদিন দেশের কাজে মানুষের কাজে ব্যাপৃত ছিল সুধাংশু, ততদিন তালপাতার সেপাইয়ের মতো লম্বা চেহারার ভেতর ঢের কঠিনতা ও তিক্ততা ছিল, কিন্তু ভিতরে ছিল অপরিমেয় প্রীতি। অকারণেই প্রসন্ন হয়ে উঠত মানুষটা। কিন্তু এখন চেহারায় ঢের শ্রী ও স্নিগ্ধতা জমে গেছে, কিন্তু ভেতরে ভেতরে ঢের আশ্বাস, সন্দেহ ও অন্ধকার বাসা। না, এই ৩৩-৩৪ বছর বয়সের মধ্যে পশ্চিমে সে কোনোদিনও যায়নি। ঢের আগে একবার গিয়েছিল বটে, মুঙ্গেরে, হিন্দু মিশনের কোনো একটা কাজ উপলক্ষে। গিয়ে ২-৩ দিন থাকতে হয়েছিল সেখানে তাকে। হ্যাঁ, মুঙ্গের পর্যন্তই। তাও চোখ বুজেই গিয়েছিল সে। শহরটাকেও অন্ধের মতো উপলব্ধি করে এসেছে। তখন জীবনটা ছিল অন্যরকম। তখন যদি দিল্লি, আগ্রা, অবন্তী, বারাণসী, বিদিশা ঘুরে আসতো, তাহলে কোচানো ফরাসডাঙ্গার ধুতি, তসরের পাঞ্জাবি, মটকার চাদর, কেডস, এসব নিয়ে এখন তার পোশাক আশাক। বেশ মার্জিত হয়ে সেকেন্ড ক্লাসের কামরায় গিয়ে সে বসে। কুমিরের চামড়ার সুটকেস দুটো বেঞ্চির একপাশে সরিয়ে রাখে। স্টিকটাও ছোট্ট বিছানাটা খুলে পেতে নেয়। ফুল কাটা আড়ের বালিশটার ওপর মাথা রেখে শোয়। চুরুট বের করে টানে, টানতে টানতে ঘুমিয়ে পড়ে। হাওড়ার থেকে ট্রেন ছাড়বার আগে সেলুন কারে গিয়ে সে খেয়ে এসেছিল। অনেক কিছুই খেয়েছে, সোডার সাথে মিশিয়ে ১ বোতল হুইস্কি অবধি। মদের দোকানের সামনে চিত হয়ে শুয়ে একদিন সে পিকেটিং করত। কত অশিষ্ট লোক তাকে মারিয়ে গেছে, পুলিশের ব্যাটন খেয়েছে। একবার একজন মাতাল তাকে বোতল ছুঁড়ে মেরেছিল। মাথা কপাল কেটে এসে এক অমানসিক ব্যাপার। কপালের একপাশে সে জখমের দাগটা এখনো আছে। আজ নিজেই সে তার ১ বোতল খেয়ে এলো। সোডার সঙ্গে মিশিয়ে খেতে খেতে পিকেটিংয়ের সে দুর্দৈব ব্যাপারটা মনে পড়েছিল সুধাংশুর। মনে করে সে হেসেছিল। ভেবেছিল বাস্তবিক মানুষের জীবন কেমন যে একরকম। একদিন সে পিকেটিং করেছিল, এখন সামান্য মদ খায়। একদিন হয়তো জিনিসটা বেআন্দাজি হয়ে পড়বে, পাড় মাতাল হয়ে প্রসিদ্ধি লাভ করবে। তারপর হয়তো মদের দারুণ ব্যবসা খুলে বসবে সে। একদিন হয়তো সব ফুরিয়ে যাবে আবার। নেংটি পরে তাল গাছের পর তাল গাছ কেটে সাবার করে দেবে সে। সঙ্গে সঙ্গে মাতালদেরও উচ্ছন্ন দেবে। হ্যাঁ, মানুষের জীবন এই রকমই, কোনো কিছুর স্থিরতা নেই। কল্পনাকে বাঁচিয়ে রাখতে হয় শুধু, আর জীবনের রহস্যবোধটাকে। বৈশাখ মাসের দিন, তবুও আকাশ খুব মেঘলা। ঝিরঝির করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। হাওয়া ছাড়তে না ছাড়তেই বেশ বৃষ্টি শুরু হলো। বৃষ্টি ক্রমে ক্রমে কমে গেল অবশ্যই, কিন্তু ঠান্ডা বাতাসের আমেজটা রয়ে গেল। তারই ভেতর ঘুম যাতার হলো ভারী সুন্দর। শুধু ধান বাদে ঘুমটা একবার ভেঙে গিয়েছিল। সুধাংশু তাকিয়ে দেখছিল তারই মুখোমুখি একটি মেয়ে বসে আছে। কি একটা বই না অ্যালবাম নাড়ছে একবার। সুধাংশুর দিকে ১-৮বার তাকিয়ে দেখছে। দেখুক। সুধাংশু ঘাড় কাত করে ঘুমিয়ে পড়ল আবার। মেয়েটি এবার সুধাংশুর ঘুমের ভেতর স্বপ্নের দেশে।
সারাটা রাত এইরকম নিঃসার ঘুম। এলাহাবাদ ছাড়িয়ে গেল যখন, সুধাংশু ধীরে ধীরে উঠে বসল। মুখ হাত ধুয়ে এসে এক কাপ চা খেতে হতো তার, কিন্তু গাড়িটা তখনও চলছিল, কাজেই চায়ের জিনিসের আশা ছিল না শিগগির। টাইম টেবিলটা খুলে দেখলো গাড়ি শিগগির থামবেও না। টাইম টেবিলটা সরিয়ে রেখে দিল। অবাক হয়ে ভাবল, একটা ফ্লাস্কে করে খানিকটা গরম চা নিয়ে এলেও তো পারত সে। অবশ্যই চায়ের জন্য তৃষ্ণা এমন একটা কিছু মারাত্মক জিনিস নয় সুধাংশুর জীবনে। কোনো জিনিসই খুব অনতিক্রমণীয়ভাবে কাম্য নয়। না নারী, না প্রেম, না চুরুট, না মদ, না সাহিত্য, না লিপি সফলতা, না দিল্লি, আগ্রা, যেখানে এই প্রথম যাচ্ছে সে। একটা জিনিস মাত্র দরকার। হাত মুখ ধুয়ে এসে পকেট থেকে গোটা 2 চুরুট বের করল সে। জ্বালানো যায়, না জ্বালালেও হয়। সামনে তাকিয়ে দেখলো সেই মেয়েটি বসে আছে। চুরুট জ্বালাতে জ্বালাতে রেখে দিল সে। মেয়েটি বললে, বাহ, আমাকে দেখে স্থগিত করলেন নাকি? হ্যাঁ। কেন? আপনার সামনে খেয়ে পরিতৃপ্তি পাবো না। কেনই বা? মেয়েদের সামনে আমি খাই না যে তা নয়, কিন্তু কোনো ভুঁড়িওয়ালা কদর্য স্ত্রীলোক যদি এখানে বসতো, কিংবা কোনো মারোয়ারি মেয়ে মানুষ, অথবা এদেরই মতন আর কোনো মেয়ে লোক, তাহলে খেতে পারতাম অবশ্যই। মেয়েটি একটু হেসে বলল, কেন, তারা কি মানুষ নয়? মানুষ বটে, কিন্তু কদর্য রূপ। সৌন্দর্য দেখে আমরা থমকে যাই, এই হচ্ছে আমাদের নিয়ম। এমনকি শরীরে মাত্র সৌন্দর্য সম্বল নিয়ে যদি কেউ আমাদের সামনে বসে থাকে, তার সম্মুখে কোনো কুশ্রী কাজ করতে বড় দ্বিধা করি। কিন্তু মানুষের ভেতরে সৌন্দর্য, যা ঢের বড় জিনিস, তা তো প্রায় লাঞ্ছিত হয়েই ফেরে। ভেতরে সৌন্দর্য নিয়ে আকৃষ্ট হয়ে পড়ে থাকবার শক্তি সকলের নেই যে, বিধাতাই দেননি হয়তো। সংসারের মানুষদের স্বাদ সাধারণত বড় স্থূল করে তৈরি করেছেন তিনি। মেয়েটি নখ খুঁটতে খুঁটতে চুপ করে রইল। সুধাংশু বলল, কিংবা স্থূলও বলতে পারি না হয়তো। কারুশিল্প হিসাবে দেহের লাবণ্য মনের সৌন্দর্যের চেয়ে উঁচু নিচু দরের জিনিস বলা ঢের শক্ত। চিরন্তন সত্য ও সৌন্দর্য দুটোতেই হয়তো সমান মাত্রায় রয়েছে। এই তো দেখুন, আমি কত পড়েছি, বুঝেছি, চিন্তা করেছি। আমার কি ইচ্ছা হয় না মানুষের বাইরের কদর্যটাকে ভুলে যেতে, তার ভেতরের রূপ পুজো করতে? কিন্তু পারি কি? মেয়েটির দিকে চোখ তুলে বারবার দেহের লাবণ্যের সামনে মাথা নুয়ে পড়ে জানলার ভেতর দিয়ে তাকিয়ে সুধাংশু বলল, এই বিভ্রম জীবনে কোনোদিনই কি ঘুচবে? টাইম টেবিলটা হাতে নিয়ে বললে, কিন্তু বিভ্রমই বা বলি কি করে? বিভ্রম কি? মেয়েটি একটু হেসে বললে, মুখে তো আপনার অনেক কথা, কিন্তু কাল সারাটা রাতই তো ঘুমিয়ে কাটালেন। হ্যাঁ, কালকে রাতের ঘুমটা বেশ পরিপাটি হয়েছিল আমার। দেখলাম তো। না। কেন? ট্রেনে ফেনে আমার ঘুম হয় না। সারাটা রাতই বসেই কাটালেন? ও মা, তা কি করে পারে মানুষ? তাই তো, বিছানাটাও তো পাতা আছে দেখছি। বিছানায় পড়ে পড়ে ভাবছিলেন হয়তো। সুধাংশু সুটকেস খুলতে খুলতে বললে, জীবন নিয়ে ভাবতে যাওয়া বেশ একটা সুন্দর খেলা, বিশেষত আপনার মতো মানুষের পক্ষে। বলে সে মেয়েটির মুখের দিকে একবার তাকালো। সুটকেসটা খুলে আরশি আর চিরুনি বের করলো। পরিপাটি করে চুল আঁচড়ে জিনিসগুলো সুটকেসের ভেতর রেখে দিয়ে আবার বসল সুধাংশু। মেয়েটি বললে, চুরুট তো খেলেন না, চা খান। দিন, ফ্লাস্কে করে এনেছেন বুঝি? হ্যাঁ, একটু খাবারও ছিল, নিজেও খেলো, চা আর খাবার।
8-10 মিনিটের মধ্যে দুজনের খাওয়া শেষ হয়ে গেল। সুধাংশুকে বললে, নির্মলবাবু তো এখনো ওঠেননি, তার জন্য রেখে দিলাম। কোথায় তিনি? তিনি আর কেন বলেন, আপনার চেয়ে বয়সে ঢের ছোট, আমার চেয়েও। ছোকরার 15 বছর মোটে। এই নিমে। ছেলেটি কোনো সাড়া শব্দ করল না। সুধাংশুর দিকে ফিরে তাকিয়ে মেয়েটি হাসতে হাসতে বললে, এ আমার ছোট ভাই নির্মলকান্ত। এর ঘুম আপনার চেয়েও লম্বা, হয়তো কানপুরে গিয়ে জাগবে। কানপুর যাচ্ছেন আপনারা? না, লাহোর। সে তো বিষম লম্বা পাড়ি। হ্যাঁ, সেই জন্যই অঘরে ঘুমোচ্ছে বাছা আমার। আপনি কোথায় নামবেন? দিল্লি। আজই পৌঁছে যাবেন তাহলে? হ্যাঁ, সন্ধ্যার সময় বুঝি। কোনোদিন যাননি হয়তো? না, পশ্চিমে এই প্রথম। তা বৈশাখে মানুষ পশ্চিমে যায়? যাচ্ছি তো। সহ্য করতে পারবেন না এত গরম। মরুভূমিতে তো মানুষ থাকে। একটু চুপ থেকে মেয়েটি বলল, গরম অবশ্যই ড্রাই, বাংলাদেশের মতো ড্যাম্প নয়। এই বিকট গরমে আপনারাও লাহোর যাচ্ছেন কেন? সে তো দিল্লির থেকেও এক কাঠি। আমি আর নিমে যাচ্ছি দায়ে পড়ে, না হলে দার্জিলিংয়ে আমরা বেশ ছিলাম। লাহোরের কাছে তো সিমলেও আছে, কিন্তু সিমলে তো যেতে পারবো না, লাহোরেই থামতে হবে। দুজনেই চুপচাপ। দার্জিলিংয়ে বেশ ছিলাম, দায়ে পড়ে লাহোরে যেতে হবে, লাহোরে থাকতে হবে। এইসব প্রসঙ্গে অনেক কথাই জিজ্ঞেস করা যেতে পারে মেয়েটিকে, কিন্তু জিজ্ঞেস করতে গেল না সুধাংশু। সে দেখেছে, অনেকদিন থেকেই দেখেছে, কৌতূহলকে সংযমের বাঁধের ভেতর রেখে দিলে শেষ পর্যন্ত বড় নিস্তার পাওয়া যায়। মিছিমিছি কথা বাড়িয়ে, গল্প বাড়িয়ে, মায়া বাড়িয়ে কি লাভ? হৃদয়াবেগ নিয়ে খেলা করতে গেলে দুঃখ পেতে হয় শুধু। জীবনের সবচেয়ে সাধের জিনিস হচ্ছে শান্তি, প্রেম, প্রণয়হীনতার সুস্থির সুস্বপ্ন। এই মেয়েটির কপালে সিঁদুর নেই, হাতে নোয়া নেই, হয়তো সহিষ্ণা বিধবা, হয়তো বিলাসিনী কুমারী। দেহের লাবণ্য তীক্ষ্ণ, তীব্র মনের সৌন্দর্য উজ্জ্বল। আজ দিন ফুরাতে ফুরাতে এই মেয়েটি তাকে ঢের বেদনা দিতে পারে। মুখ ফিরিয়ে বসেছিল সুধাংশু। লাইনের দুধারে দিগন্ত অব্দি রোদ ও প্রান্তর ধকধক করছে। সবুজ ঘাস নেই, ছায়া নেই, পাথরের চাঙড়, মাঠ। পৃথিবীর সমস্ত যেন মগ্ন কঠিন যজ্ঞের উপযুক্ত গেরুয়া মাংসের স্তূপ বের করে বসে আছে। বাহিরটা এইরকম বিষম। ওর নাম নির্মল, আমার নাম নির্মলা। আপনার নাম কি? সুধাংশু মুখ ফিরিয়ে বললে, আমার নামও আপনার নামের কাছাকাছি। কিরকম? সুধাংশু। কাছাকাছি কিরকম করে হলো? সেও তো নির্মল। ও হ্যাঁ। সুধাংশু একটু মাথা নেড়ে বললে, না, হ্যাঁ নয়, চাঁদে অবশ্যই একটু কলঙ্ক আছে। আপনারা দুই ভাই বোন একেবারে নিখাদ। চোখ তুলে বললে, সুধাংশু চৌধুরী নাম শোনেননি? আমি যে লিখি টিখি। লেখেনও নাকি? কোথায়? অবশ্যই সংবাদপত্রে নয়। মেয়েটি একটু হেসে, দেখুন, সুধীর চৌধুরী, সুধীর রায় চৌধুরী, সুধীর কুমার চৌধুরী, সুধীর কুমার রায় চৌধুরী, সুধাংশু চৌধুরী, সুধাংশু রায় চৌধুরী, সুধাংশু কুমার রায় চৌধুরী, এসব নাম এত বেশি মানুষ বাংলাদেশে কবিতা লেখে, গল্প উপন্যাস ছাপায়, ছবি আঁকে, কাঠের খোদাই চিত্রের প্রতিলিপি বের করে, যে কে যে কি তা আমি এখনো বুঝে উঠতে পারলাম না। তার মানে ভিড় ঠেলে উঠতে পারিনি এখনো? সেটা হয়তো আপনার দোষ নয়,
নামটারই অপরাধ। একটা পেন নেম নিন না। পেন নেমের রেওয়াজটা পছন্দ হয় না আমারও হয় না। একটা বৃহস্পতি থাকলে তো ক্ষতি হতো না, কিন্তু একাদশ বৃহস্পতির সেখানে কি আর করবেন। ধরুন অনেকগুলো যতীন যদি বাংলা সাহিত্যে একসঙ্গে চারা দিয়ে উঠত, তাহলে বেচারাদের বিড়ম্বনার আর শেষ থাকতো না। তা বটে। কাল আমি কি খুব ঘুমিয়েছিলাম? একেবারে নির্ঘণ্ট ঘুম যাকে বলে। বাদলা করে কি মিষ্টি ঠান্ডাটাই না পড়েছিল। আর এখন যেন লুয়ের মতো গরম একেবারে। চারিদিকে তাকিয়ে সুধাংশু বললে, একটা কথা ভেবে আমি সমস্ত সকালটা অবাক হয়ে আছি। কি বলুন তো? বিছানার পাশে জানলাটা খুলেই তো শুয়েছিলাম, কিন্তু অত বড় বৃষ্টিতেও বিছানা ভিজল না, চোখে মুখে এক ফোঁটা জলও পড়ল না। এ কি রকম? হয়তো ভিজেছিল, ঘুমের ভেতরেই শুকিয়ে গেছে আবার। না, আজ সকালে উঠে দেখলাম জানলাটার কাঠের শার্সি ভেজা রয়েছে। তাই নাকি? নিশ্চয়ই কারো সমবেদনার কাজ। তা হবে। কে কখন কি করে যায় আমরা টেরও পাই না। এ গাড়িতে তো দুজন পাঞ্জাবি, একজন আফগান ও একটা ফিরিঙ্গিকে দেখছি। এদের মুখের দিকে তাকালে তো মনে হয় না যে নিজের জীবনের কেন্দ্র ছেড়ে এরা। নির্মল কোনো এক ফাঁকে উঠে বসেছিল, বাসি মুখেই খাচ্ছিল বসে বসে। সুধাংশুর দিকে তাকিয়ে বললে, জানলা বন্ধ করবার কথা বলছেন? খুব যখন বৃষ্টি পড়ছিল কাল, দিদি দিলে বন্ধ করে। তারপর যখন বৃষ্টিটা কমে গিয়ে কেমন কনকনে ঠান্ডা পড়তে লাগলো, কাঁচের কপাটটা তুলে দিলে। নির্মলা বললে, নইলে আমার ঠান্ডা লাগতো যে। হ্যাঁ, তোমার ঠান্ডা। বৃষ্টি পড়ে ওর বিছানা ভিজে যাচ্ছিল, তাই না তুমি জানলা বন্ধ করলে? আমি বললাম, তোমার এত মাথা ব্যথা কেন? কিন্তু মাথা ব্যথা কি যে সে মাথা ব্যথা! সমস্ত রাগ জেগে জেগে এই তো করলে বসে বসে। তারপর ভোরবেলা আবার কাঠের শার্সিটা ফেলে দিয়ে কাঁচেরটা তুলে দিলে, জেগে উঠে উনি যাতে স্টেশন দেখতে পারেন। বলতে বলতে নির্মল খাওয়া শেষ করে আবার লম্বা হয়ে পড়ল। বললে, কাঁচেরটাও ফেলে দিত, কিন্তু এলাহাবাদে একটু বৃষ্টি পড়ছিল কি না, সেই জন্য এটুকু সাবধান। জ্যাঠামশাই যদি দেখতে পেতেন, তাহলে তোমার মুরব্বিগিরি বের করে দিতেন। কম হনুমান তুমি যদি এই রকম করে কথা বলো, লক্ষ্মী ছাড়া ছেলে, তাহলে আমি তোমার জিভ ছিঁড়ে ফেলব। নির্মল নিস্তব্ধ হয়ে পড়ল। একটু চুপ থেকে সুধাংশু বললে, কিন্তু তবুও কি করে ঠান্ডা লাগলো? সকালবেলা থেকেই হাত পায়ের গিটে গিটে ব্যথা। তাই নাকি? একটু গরম ভাপ নিন না। না, তার আর কোনো দরকার নেই, এমনিই সেরে যাবে বলে একটা হাঁচি দিল সুধাংশু। ঠান্ডাও তো লেগেছে দেখছি, কিন্তু উপায় তো নেই এখন কিছু। স্টেশন না থামলে তো আর গরম জল পাওয়া যাবে না বলে রুমাল নাকে নিয়ে খানিকটা কফ ছেড়ে নিল সুধাংশু। দেখি, ফ্লাস্কে চা আছে হয়তো। নির্মল ঘুমোতে ঘুমোতে বললে, চা নেই দিদি। সব খেয়ে ফেলেছিস হতভাগা? নির্মল ছপ করে উঠে বসে বললে, তুমি কেন আমাকে হতভাগা বলবে? জ্যাঠাইমা আমার জন্যই তো চা দিয়েছিলেন। পথে ঘাটে যাকে তাকে নিয়ে মোসাহেবি করবে আর আমাকে বলবে হতভাগা। নির্মল কেঁদে ফেলে বললে, কেমন বোন তুমি আমার? নির্মলা ঘাড় হেঁট করে হাসতে হাসতে নরম গলায় বললে, থাম, খুব দেখি অভিমান। বড় হয়ে কি যে হবি অবাক হয়ে ভাবি আমি। নির্মল ফোঁপাচ্ছিল। নির্মলা বললে, নাও শোও দেখি, আবার ঘুমোবে? তা ঘুমোও, কানপুরে গিয়ে জেগো। নির্মল শুয়ে পড়ল। নির্মলা সুধাংশুর দিকে তাকিয়ে বললে, পেপস খাবেন? না, থাক। খান, সেরে যাবে। নির্মলা তার একটা সুটকেস ধরে টান দিল। সুধাংশু বললে, পেপস তো লাঙের জন্য,
আমার ও নাক গলা শুরশুর করছে বুঝি? অনেকটা তাই। তাহলে নস্ট্রোলিন নিন। তাও আছে নাকি আপনার কাছে? এক রাজ্য ডিসপেন্সারি নিয়ে বেরোই। কেনই বা? জ্যাঠাইমার এসব বাতিক, বড্ড বায়ুচড়া বাতিকের মানুষ তিনি। কিন্তু কাজে তো লাগলো বেশ। নস্ট্রোলিনের বোতলটা সুটকেসে ছিল না। বাঙ্কের এক কিনার থেকে বের করে এনে নির্মলা বললে, এটা দিয়ে নাকের ভেতরটা চালিয়ে দিন। সুধাংশু দিল চালিয়ে। নির্মলা একটু হেসে বললে, আমি সিদ্ধহস্ত, প্রায়ই নাক সুরসুর করে আমার। বলে সে বোতলের ছিপিটা খুলতে নির্মল উঠে বসে বললে, থাক দিদি, আমি দিচ্ছি। দেখো তো ওই আফগানটা কিরকম কটমট করে তাকিয়ে আছে। তোমাকে নিয়ে আমার জ্বালার এক শেষ। আফগানকে না হলেও নির্মলকে উপলব্ধি করা গেল। বয়স 15 বছর বটে, কিন্তু জন্তুর মতো অভিভাবক সে। সুধাংশুকে দিল। নিজের না খেয়েও সে খানিকটা নস্ট্রোলিন টেনে নিল। বললে, তুমিও দেবে নাকি দিদি? এক যাত্রায় পৃথক ফল বানিয়ে কি লাভ? সকলেরই কিছু নাক সুরসুর করছে নিশ্চয়ই। 2-4 মিনিট পরে নির্মলা বললে, কেমন লাগছে আপনার? বেশ। সামনে স্টেশনে নেমে চা খেয়ে নেবেন। তা খাবো অবশ্যই। দেখুন তো টাইম টেবিল, কতক্ষণ থামবে সামনে স্টেশনে? সুধাংশু টাইম টেবিল খুলে বললে, 3 মিনিট। তাহলে আর নামতে যাবেন না, ট্রেন মিস করবার সম্ভাবনা। এর পরের স্টেশনটায় কতক্ষণ থামে? সেলুনের খানসামাই আসে না কেন? তার তো উচিত একটু ঘুরে দেখে যাওয়া। কিন্তু নস্ট্রোলিনেই তো সেরে গেল সব, যা খাবেই বা কে? তাই নাকি? আর হাত পায়ের ব্যথা? তাও সেরে গেছে। সুধাংশু পকেটের থেকে চশমা জোড়া বের করে, এখন একটা বই খুলে পড়া যাক। আমি আপনার সামনে বসে আছি বলে আপনার ঢের বিবাদ। কিরকম? প্রথমত চুরুট খেতে পারলেন না। না, খেতামও না, কেমন একটু ঠান্ডা লেগে গেছে গলায়। এই অবস্থায় চুরুট ভালোও লাগতো না, খাওয়া উচিত হতো না। কিন্তু এটাও ঠিক, যদি আমি আপনার মুখোমুখি না বসতাম তাহলে 2-4টে চুরুট এতক্ষণে শেষ হয়ে যেত আপনার। আরও একটা জ্বালিয়ে বসতেন হয়তো। কিছুই তো হলো না আপনার। চুরুটু কি জীবনের সব থেকে বড় কথা? হয়তো বই পড়া বড় কথা। সুধাংশু হেসে বললে, না তাও নয়। চশমা জোড়া সে পকেটের ভেতর ফেলে দিয়ে, আপনি যে মুখোমুখি বসে আছেন এর সার্থকতা এখন যত বুঝছি, আপনি বিদায় নিলে তার চেয়ে ঢের বেশি টের পাব। যাতে খুব কম করে টের পাই, সেই ব্যবস্থাই এখন থেকে করা আমার ভালো। নির্মলা একটু চুপ থেকে বললে, তা যদি আপনি মনে করেন তাহলে ভুল বুঝেছেন। আমাকে অনেকে এরকম ঠিক উপলব্ধি করতে পারে না। আমি খুব আলাপি, কিন্তু এটাকে তারা মনে করে আগ্রহ। মানুষের জন্যই আমার সহানুভূতি, কিন্তু বিশেষ সমবেদনা পাত্র কেউ নেই তো আমার। এইখানে গোলমাল করে ফেলে, কত কি ভাবে, কিন্তু এই সবই তাদের ভুল। তা আমি জানি, কিন্তু আমি ভুল বুঝিনি কিছু। আপনি কি মনে করেন না করেন তা দিয়ে আমি কি করব? আমার কারবার আমার হৃদয় নিয়ে। নির্মলা বললে, একটি বিমুখ নারীর সঙ্গে 2 ঘন্টা কথাবার্তা বললেও আপনার হৃদয় অভিভূত হয়ে পড়ে? না, তার পড়ে না অবশ্যই। তবে? সুধাংশু চুপ করে রইল। নির্মলা বললে, হয়তো আমি অন্য গাড়িতে থাকলে আপনার সুবিধা হতো। সুধাংশু একটু হেসে বললে, না না, তা মনে করছেন কেন? জিনিসটা অত বেশি কিছু নয়। বলে সুটকেসের থেকে একটা বই বের করে নিল সে। নির্মলা একটা ঢোক গিলে বললে, কি বই? ও অনেক পুরনো বই একখানা। শুনেই না নাম। বইখানা মার্কাস অরেলিয়াসের। নভেল? না। পকেটের থেকে চশমা বের করে মুছতে মুছতে সুধাংশু বললে, মার্কাস অরেলিয়াস ছিলেন রোমের রাজা।
তারই কতকগুলো মতামত সিদ্ধান্ত রয়েছে এই বইতে। এরকম বই পড়ে কি আপনি তৃপ্তি পান? তবে কি পড়ব? কেন, হুইলার স্টলে কত তো ইন্টারেস্টিং নভেল আছে। দূর, ওসব বই ভালো লাগে না আমার। চোখে চশমা এঁটে বইটা পড়তে লাগলো সুধাংশু। নির্মলা বললে, আপনার কি লং সাইট? বইয়ের থেকে মাথা তুলে সুধাংশু বললে, হ্যাঁ। পড়বার সময় চশমা লাগে বুঝি? হ্যাঁ। দূরের জিনিস খালি চোখেই বেশ দেখতে পান? তা পাই একরকম, মন্দ না। বাপরে, আপনি কিরকম মানুষ! কেন, কি হলো? বই পড়ছেন তো পড়ছেনই, কথাও বলছেন বইয়ের দিকে তাকিয়ে। আপনার সংস্পর্শে যারা আসে তারা তো ঢের বঞ্চিত হয়। সুধাংশু মুখ তুলে হেসে বললে, নির্মল তো খুব নাক ডাকাচ্ছে। আবার ঘুমিয়ে পড়লো আর কি, ওর কি কোনো কাণ্ডজ্ঞান আছে? ঘুমোবে না, করবেই বা কি? আপনিও বই পড়বেন বসে বসে, কি বা আর করবেন? না, বইটা বেশ ভালো। আমিও কি তা না বুঝেছি? সবচেয়ে মূল্যবান আপনার হাতের বইখানা। মানুষ মানুষকে নিয়ে জানতে চায় না, অন্য সব জিনিস তার কাছে গভীর অর্থপূর্ণ হয়ে ওঠে। সুধাংশু কোনো উত্তর দিল না। নির্মলা বললে, অনেক সময় এই রকম হয়। সুধাংশু চশমা খুলে মুছতে লাগলো। নির্মলা বললে, এরই ভেতর চশমা ময়লা হয়ে গেল আপনার? ভালো করে মোছা হয়নি। দিন, আমি মুছে দিই। শাড়ির আঁচল দিয়ে চশমা মুছতে মুছতে নির্মলা বললে, লেদার রাখেননি না? না। কেন? মনে থাকে না কিনতে। শুধু এই চুরুট আর বই হয়তো সর্বস্ব। চশমা জোড়া সুধাংশুর হাতে তুলে দিল সে। নিন, দেখুন কেমন ঝকঝক করছে এখন। চশমা এঁটে সুধাংশু বললে, বই পড়ব না বন্ধ করব? বন্ধ করলেও তো পারি। চশমা এঁটেছেন যখন, তখন পড়ুন। আপনিই বা কি করবেন? আমি একটু শুই, সারা রাত জেগে। মা গো, কি যে ঘুম পেয়ে গেছে আমার। বিছানায় শুয়ে দু একবার নড়ে চড়েই ঘুমিয়ে পড়ল নির্মলা। দিল্লি উতরে যায়, তার ঘুম ভাঙেও না। বাস্তবিক নির্মলা ঘুমোচ্ছে না আরো কিছু? সুধাংশু আস্তে আস্তে হাত দিয়ে নির্মলার মুখটা ঘুরিয়ে তাকিয়ে দেখল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। সমস্ত মুখে ঘাম, কাপড় চোপড়, দেহের সুগন্ধি সেদে অপরূপ, নির্বিবাদ অকাতর সুন্দর ঘুম। কাপড় চোপড়ে সুগন্ধি সেদের কমনীয়তা। চলে যেতে হয়। পৃথিবীতে এর তো কোনো দুঃখ নেই। জীবনে এই নারী কোনোদিনও দুঃখ পায়নি।